নমস্কার, কেটিভি বাংলায় আপনাদের সকলকে স্বাগত। বেঙ্গল টুডে নিয়ে আপনাদের সঙ্গে আমি সুপ্রিয়া। রাজ্যে ফের পাক গুপ্তচর গ্রেপ্তার। এবারে আবারও দেখা যাচ্ছে বেঙ্গল এসটিএফ এর জালে গ্রেপ্তার পাক গুপ্তচর। এই রাজ্যেই ঘাঁটি গেড়ে বসেছিল, তার কাছ থেকে উদ্ধার হয়েছে নকল আধার কার্ড, ভোটার কার্ড। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। রাজ্যে ফের বেঙ্গল এসটিএফ এর বড় সড় সাফল্য। হামিম মণ্ডল, অর্পিতা সরকার এবং আদিত্য সিং এর পর এবারে গ্রেপ্তার রানা। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। দিকে দিকে ছড়িয়ে পড়ছে পাক গুপ্তচরের সংখ্যা, আর এই মুহূর্তে সংখ্যা এসে দাঁড়িয়েছে 4 জন। বেঙ্গল এসটিএফ এর জালে রানা এবারে, কারণ আমরা হামিম মণ্ডলকে দেখেছি, তাকে বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয়েছিল। অর্পিতা সরকার, তাকে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছিল। আর এই আদিত্য সিং, তাকে গ্রেপ্তার করা হয়েছিল হাওড়া থেকে, অর্থাৎ নিজের বাসভবন থেকে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি। আমরা দেখাচ্ছি ছবি, যেখানে হামিমকে একটি জিম সেন্টার থেকে গ্রেপ্তার করা হয়েছিল, আর তারপরে এবারে বেঙ্গল এসটিএফ এর জালে এই রানা। অর্থাৎ রাজ্যে ফের সন্দেহভাজন আইএসআই যোগের অভিযোগ। বেঙ্গল এসটিএফ এর অভিযানে বনগাঁ সীমান্ত থেকে এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার হয়েছে বলে এমনটাই খবর উঠে আসে। আর ধৃতের নাম রানা রাউফ ওরফে ওয়াহাব। রানা রাউফ তার আসল নাম, কিন্তু তিনি যখন এই ভারতে ঘাঁটি গেড়ে গুপ্তচর হিসেবে কাজ করছিলেন, সেই মুহূর্তে তার নকল ভোটার কার্ড, নকল আধার কার্ডে নাম ছিল এই ওয়াহাব। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কারণ আর কত সংখ্যা বৃদ্ধি পাবে। এই মুহূর্তে সংখ্যা এসে দাঁড়িয়েছে 4 জন। কারণ আমরা 3 জন যে গ্রেপ্তার করা হয়েছিল বেঙ্গল এসটিএফ, যাদেরকে গ্রেপ্তার করেছিলেন তারা সকলেই জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যুক্ত। তারা মূলত প্রথমে যে হামিমকে গ্রেপ্তার করা হয়েছে, হামিম মূলত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কোথায় যেতেন, কোথায় তার কর্মসূচি রয়েছে, সমস্ত বিষয়ে র্যাকি করতেন। আর এই মুহূর্তে যখন এই অর্পিতা, অর্থাৎ হামিমকে যোগসূত্র ধরে হামিমকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে উদ্ধার হয়েছিল এই অর্পিতা সরকারের নাম। আর এই অর্পিতাকে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়, আর গ্রেপ্তার করে নিয়ে আসা হয় বর্ধমান থানায়। আর তারপরে মুখোমুখি বসিয়ে তাদেরকে রীতিমতো জেরা করা হয়। জেরা থেকে উঠে এসেছিল আদিত্য সিং এর নাম, যার বাড়ি হাওড়ায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কারণ রাজ্যে যখন পরিবর্তন এসেছে, ডাবল ইঞ্জিন সরকার, যেভাবে সীমান্ত সুরক্ষা করা হচ্ছে, ক্ষমতায় আসার পরে 45 দিনের মধ্যে বিএসএফ কে জমি দিয়ে দেওয়া হয়েছে। আর এরই প্রেক্ষিতে দেখা গিয়েছে প্রথমে যখন হামিমকে গ্রেপ্তার করা হয়, হামিমের সূত্র মারফত যেমনটা খবর উঠে এসেছে, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই পাক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং রীতিমতো তিনি এই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কোথায় যেতেন, কোথায় তার সফরসূচি রয়েছে, কোথায় কর্মসূচি রয়েছে, সমস্ত বিষয়ে র্যাকি করত এই হামিম মণ্ডল। আর এবারে যে গ্রেপ্তার করা হয়েছে রানাকে, রানাও মূলত একই কায়দায় আইএসআই সংগঠনের সঙ্গে একেবারে মদত ছিল তার। পাক গুপ্তচর, তার কাছ থেকে বেঙ্গল এসটিএফ উদ্ধার করেছে নকল আধার কার্ড, ভোটার কার্ড। আর সেই ভোটার কার্ডে তার নামও ছিল অন্য। অর্থাৎ তিনি এখানে ঘাঁটি গেড়ে বসেছিলেন ভারতে, আর তারপরে তার কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক নথিপত্র। বনগাঁ সীমান্তে তার যেমনটা খবর উঠে আসে, নেপাল থেকেই তিনি নাকি এই ভারতে এসেছিলেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যেখানে একাধিক জায়গায় আমরা সকলেই জানি ভারতের সঙ্গে বর্ডার অনেক শেয়ার করা হচ্ছে। একদিকে বাংলাদেশে আমরা দেখেছি বাংলাদেশ বর্ডার রয়েছে, কিন্তু তারই মাঝে যখন এই একাধিক পাক জঙ্গি সংগঠনের যারা মদতদারীরা রয়েছেন বা এখানে ঘাঁটি গেড়ে বসে রয়েছেন, যারা সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং যা যা ইনস্ট্রাকশন আসছে সেই পাকিস্তানি জঙ্গি সংগঠনের মাস্টার মাইন্ডের তরফ থেকে, তারা সেই ফলো করছে এবং ইনফরমেশন কালেক্ট করে ইনফরমেশন দেওয়া হচ্ছে সেই পাক জঙ্গি সংগঠনের সঙ্গে। বিস্তারিত তথ্য দেবো আপনাদেরকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি। হামিম মণ্ডল, অর্পিতা সরকার, আদিত্য সিং, তারপরে এবারে গ্রেপ্তার হয়েছে রানা। ঠিক তার কাছ থেকে কি কি উদ্ধার করতে পেরেছে বেঙ্গল এসটিএফ? কতদিন ধরেই বা তিনি এই পাক জঙ্গি সংগঠনের সঙ্গে মদত দিয়ে আসছিলেন, গুপ্তচর হিসেবে কাজ করছিলেন? সুকৃতি। পাক নাগরিক সহ গ্রেফতার হয়েছে 2, অর্থাৎ রানা রাও সহ আরো একজন কিন্তু গ্রেফতার হয়েছে। এবং এই রানা রাও পাকিস্তানের ফৈসলাবাদের বাসিন্দা এমনটা জানা যাচ্ছে। 2012-তে নেপাল হয়ে ভারতে সে ঢুকেছিল, এতটা তথ্য পাওয়া গিয়েছে। আইএসআই এর মদতে নেটওয়ার্ক তৈরি করেছিল, কুশিয়াতে কার্পেন্টার হিসাবে কাজ করছিল, নকল ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করতো সে, যার মাধ্যমে নথি তৈরি, তাকেও গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে। অর্থাৎ তকশিয়াতে
যার মাধ্যম দিয়ে এই নথিগুলো তৈরি করা হয়েছিল, ভুয়ো নথিগুলো, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। বুধবার অর্থাৎ আজ দুপুর 2টো বেজে প্রায় 20 মিনিট নাগাদ বারাসাত যে জেলা আদালত রয়েছে সেখানে তাদেরকে তোলা হয়েছে। পাকিস্তানি চর সন্দেহে গ্রেফতার করা হয়েছে এই দুজনকে। মূলত তুমি যেরকমটা বলছিলে যে হামিম মণ্ডল বর্ধমান থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তার বান্ধবী তাকেও কিন্তু গ্রেফতার করা হয়। তাদের সূত্র ধরেই এবার খোঁজ মিলেছে, বেঙ্গল এসটিএফ এর তরফে খোঁজ মিলেছে, কিন্তু এই রানার কিন্তু খোঁজ মিলেছে এবং তারপরে রানার যোগসূত্র ধরে কিন্তু তপসিয়া থেকে, যার মাধ্যমে এই গোটা নেক্সাসটা কাজ করতো, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। গোটা বিষয়ে কিন্তু তদন্ত চলছে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়, বিভিন্ন ছোটখাটো এলাকায় এই ধরনের যদি আরো র্যাকেট থাকে তাহলে তাদেরও সন্ধান চালাচ্ছে বেঙ্গল এসটিএফ। যেরকমটা তোমাকে বলছিলাম যে আরো যে তথ্য উঠে এসেছে যে 2012-তে নেপাল হয়ে ভারতে সে ঢুকেছিল এবং আইএসআই এর মদতে নেটওয়ার্ক তৈরি করেছিল। তাই এরকম আর কতজন কোথা থেকে ভারতে এসে ঢুকেছিল, তিনি আগে কোথায় ছিলেন? দেখো, যেরকমটা জানা যাচ্ছে পাকিস্তানের ফৈসলাবাদের বাসিন্দা, 2012-তে নেপাল হয়ে ভারতে ঢোকে আইএসআই এর মদতে নেটওয়ার্ক কিন্তু সে তৈরি করেছিল। তারপরে ভারতে ঢোকার পর সে তপসিয়াতে ঘাঁটি গাড়তে শুরু করে এবং একজনের সহায়তায় রীতিমতো ভুয়ো আধার কার্ড এবং ভুয়ো ভোটার কার্ড তৈরি করে, যার সহায়তাতে গোটা নেক্সাসটা তৈরি করেছিল এই রানা রৌফ। তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ তার নাম পরিচয় জানা গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত সেই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি, কিন্তু আজকে তাকে বারাসাত আদালতেও তোলা হয়েছে এবং যেহেতু সে এই গোটা চক্রের সাথে জড়িত ছিল এবং রানাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে, তাই তাকে মদত দেওয়ার অভিযোগের ভিত্তিতে, অর্থাৎ রানাকে মদত দেওয়ার অভিযোগের ভিত্তিতে তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং গোটা ঘটনাটা কিন্তু খতিয়ে দেখছে বেঙ্গল এসটিএফ। এবং যেরকমটা জানা যাচ্ছে যে ধৃতের বিরুদ্ধে ওঠা আইএসআই যোগ এবং জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট যে অভিযোগ, এটা তদন্ত করে দেখা হচ্ছে। মূলত আজকে নিজেদের হেফাজতেই নিতে চাইবেন বেঙ্গল এসটিএফ এই দুই জঙ্গিকে এবং তাদের কাছ থেকে আরো বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু তারা জানতে চাইবেন। পরবর্তীকালে এই র্যাকেটের সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা এদের মাধ্যমে হয়তো বের হতে পারে। সুকৃতি, এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন তুমি বললে এই রানা, আর অপরজন যিনি এই কাগজপত্র বানিয়ে দিয়েছিলেন তাকেও গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হামিম এবং অর্পিতা আর আদিত্যের যদি তাদেরকে যে ইনস্ট্রাকশন দেওয়া হতো যে যারা উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে রাজনীতিবিদরা রয়েছেন তাদের বিভিন্ন বিষয় তদারকি করার জন্য, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই রানাকে ঠিক কি ইনস্ট্রাকশন দেওয়া ছিল, কিছু কি জানা গিয়েছে সুকৃতি? দেখো, একেবারে এই রানার মেন যে উদ্দেশ্যগুলো ছিল, তপসিয়াতে আইএসআই এজেন্ট সন্দেহে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং শুধু বাংলা এবং আবারও পাক গুপ্তচরের বলা যেতে পারে একটা কাজ সে করতো, অর্থাৎ গুপ্তচর সন্দেহে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে এবং গোটা বিষয়টা এখনো তদন্ত চলছে। যতদূর জানা গিয়েছে নেপাল সীমান্ত পেরিয়ে সে ভারতে ঢুকেছিল এবং কলকাতায় পাকাপাকি ভাবে থাকার জন্য ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছিল। অর্থাৎ পাক গুপ্তচর হিসাবে সে যেখানে কাজ করতো তার সমস্ত তথ্য কিন্তু পাওয়া গিয়েছে এবং সেই সমস্ত নথিও কিন্তু বাজেয়াপ্ত করেছে। যে নথি পাওয়া গিয়েছে তার কাছ থেকে, সেই নথিতে কি তার অ্যাকচুয়াল যে নাম সেই নামে কি লেখা ছিল না অন্য নামে, ভুয়ো নামে সেই ডকুমেন্টস বানানো হয়েছে? দেখো, রানা রৌফ নামেই তার কিন্তু ডকুমেন্টসে নাম ছিল এবং সেই রানার ওপর মূলত ভারতীয় নৌসেনা, সেনা, রেলেরও সম্পর্ক, তথ্য সরবরাহ সে করতো এমনটাও জানা গিয়েছে। অর্থাৎ যাবতীয় যে ইনফরমেশন, ভারত সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন, সেগুলো কিন্তু এই রানার মাধ্যম দিয়ে ভারতের সমস্ত যে ইনফরমেশন সে রানার মধ্য দিয়ে চলে যেত পাকিস্তানের কাছে, এমনটাই জানা গিয়েছে। সুকৃতি, কতদূর পর্যন্ত এই রানা ইনফরমেশন দিতে পেরেছিল সেই পাক সংগঠনকে, কিছু কি জানতে পেরেছো সূত্র মারফত? দেখো, গোটা বিষয়টাই এখনো তদন্ত সাপেক্ষ। যেহেতু পালানোর পরিকল্পনা ছিল এই রানার, তাই এসটিএফ সূত্রের খবর তাকে তৎক্ষণাৎই গ্রেফতার করা হয়েছে এবং যদিও বেশি কিছু ইনফরমেশন চলে যায় তাহলে সেক্ষেত্রে পুরো বিষয়টাই তদন্ত করছে বেঙ্গল এসটিএফ এবং তাদের যে দাবি যে আরো বিস্তারিত তথ্য জানার জন্য তাকে কিন্তু নিজেদের হেফাজতে নিতে হবে। সুকৃতি, শুধু কি আধার কার্ড, ভোটার কার্ডই উদ্ধার করা হয়েছে?
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কারণ জঙ্গি সন্দেহে রীতিমতো গ্রেপ্তার বেঙ্গল এসটিএফ এর কাছে গ্রেপ্তার হয়েছে এই রানা রাউত। আর সেখান থেকে দাঁড়িয়েই তার সঙ্গে আর কে মদত ছিল, অর্থাৎ এই সংগঠনের সঙ্গে আর কে মদতদাতা ছিল, ইতিমধ্যেই দুজন গ্রেপ্তার হয়েছে। একজন হচ্ছে এই রানা, আর অন্যজন যে এই রানাকে ডকুমেন্টস বানিয়ে দিয়েছিল, অর্থাৎ আধার কার্ড ভুয়ো এবং তার পাশাপাশি ভোটার কার্ড, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। সবচেয়ে বড় বিষয়, যেখানে আঁটো নিরাপত্তা বলয়ের মাঝে থাকার সত্ত্বেও কি করে আস্তে আস্তে এই পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যারা যুক্ত মদতদাতা রয়েছে তাদের একাধিক ক্ষেত্রে হদিশ মিলছে, প্রশ্ন এখানেই থাকছে। আর এই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, ইলেকট্রিক ডিভাইস থেকে শুরু করে সমস্ত বিষয় কিন্তু উদ্ধার করা হয়েছে এই ব্যক্তির কাছ থেকে। এবারে দেখার বিষয় যে শুধুমাত্র এই ব্যক্তিই যুক্ত নাকি আরও এর পেছনে অনেক বড় র্যাকেট রয়েছে এই ভারত জুড়ে। কারণ যেমনটা জানা যাচ্ছে যে বনগাঁর যে সীমান্ত রয়েছে সেখান থেকেই এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বলা চলে বড়সড় একটি সাফল্য বেঙ্গল এসটিএফ এর। এর আগেও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা জৈসি মোহাম্মদের সঙ্গে যুক্ত ছিলেন। আর এই ব্যক্তি যিনি রানা রাউফ নামে পরিচিত, সেই রানা রাউফ কিন্তু আইএসআই যোগের অভিযোগ। বেঙ্গল এসটিএফ এর অভিযানে বনগাঁ সীমান্ত এলাকা থেকে এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম রানা রাউফ ওরফে ওয়াহাব। তদন্তকারীদের প্রাথমিক দাবি, কলকাতার তপসিয়া এলাকায় বেশ কয়েক মাস ধরে ভুয়ো পরিচয়ে বসবাস করছিলেন ওই ব্যক্তি। সূত্রের খবর, মঙ্গলবার বনগাঁ সীমান্ত এলাকা থেকে রানা রাউফকে গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফ। তার কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, এদেশে থাকার জন্য ভুয়ো আধার ও ভোটার কার্ড তৈরি করা হয়েছিল। আর এই নথি তৈরিতে সাহায্য করার অভিযোগে কলকাতার এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। সম্প্রতি পূর্ব বর্ধমান থেকে হামিম মন্ডল নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছিল বেঙ্গল এসটিএফ। তদন্তকারীদের দাবি, জৈসি মোহাম্মদের সঙ্গে তার যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে আরও কিছু তথ্য সামনে আসে বলেই তদন্তকারীদের সূত্রে মারফত এমনটা খবর উঠে আসছে। যে খবরের দিকে আমরা নজর রাখছি এই মুহূর্তে, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, বেঙ্গল এসটিএফ এর জালে এই মুহূর্তে এই রানা রাউফকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আরো বিস্তারিত আপনাদেরকে তথ্য দেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী নিবেদিতা। ঠিক কি জানা যাচ্ছে? আমরা দেখেছি প্রথমে হামিম মন্ডল, তারপর অর্পিতা সরকার, তারপরে আদিত্য সিং, তারা জৈসি মোহাম্মদের সঙ্গে তাদের মদত ছিল, তারা ইনফরমেশন কালেক্ট করে ইনফরমেশন পাঠাতেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে এই রানা রাউফকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক কি ইনফরমেশন কালেক্ট করতো এই রানা রাউফ? একদমই তাই সুপ্রিয়া, তুমি যেমনটা বলছো, এই রানাকে নিয়ে শুরু হয়েছে একের পর এক জল্পনা কল্পনা, যেটি এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই রানা পাকিস্তানি এক গোয়েন্দা, তিনি পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করে, নেপাল হয়ে প্রবেশ করে, এমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি। দীর্ঘদিন ধরে ভারতে সে ছিল এবং সেখানে থাকার পর ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, একের পর এক ডকুমেন্টস কিন্তু তার কাছে ছিল এবং সাধারণ মানুষের সাথে একেবারে মিশে গিয়ে সে জিমেও জয়েন করেছিল। প্রতিনিয়ত জিমে যেত, সেখান থেকে বিভিন্ন যারা যুব প্রজন্ম যারা রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলা, তাদের থেকে বিভিন্ন ইনফরমেশন নেওয়া, ডেটা নেওয়া, এই ধরনের অভিযোগ কিন্তু উঠে আসে। এবং আমি যদি বলি যে ঠিক কী কারণে তার এই ভারতে আসা, সে প্রশ্ন যখন জল্পনা ঘুরপাক খাচ্ছে, সেখানে কিন্তু বলতেই হচ্ছে যে ভারত, পার্শ্ববর্তী বাংলাদেশ এবং নেপাল, বারবার সেখান থেকে বিভিন্ন অভিযোগ আসে অবৈধ অনুপ্রবেশকারী। আমরা দেখেছি বিগত সরকারে থাকাকালীন বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ এসছে যে অবৈধভাবে অনুপ্রবেশ হচ্ছে, কোনো রকম কাঁটাতারের বেড়া নেই। তবে নতুন সরকার আসার পর থেকেই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে দ্রুত এই যারা পাকিস্তানি, যারা গুপ্তচররা যারা রয়েছে, ভারতে এসে ভারতে প্রবেশ করে ভারতের বিভিন্ন তথ্য, বিভিন্ন এই লস্করে তৈবা থেকে শুরু করে জৈসে মোহাম্মদ, এই ধরনের যে সন্ত্রাসবাদী জঙ্গি বা সংগঠনগুলো রয়েছে তাদেরকে খবর তারা কিন্তু পাচার করে। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে বিএসএফ যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং আমরা যদি নেপালের কথা বলি, নেপাল থেকেও প্রতিনিয়ত এ ধরনের অভিযোগ উঠে আসছে অবৈধভাবে প্রবেশ করার। সেক্ষেত্রে এসএসবি জওয়ান তারাও কিন্তু তৎপর রয়েছে। এবং গতকালের ঘটনা যদি আমি তোমাকে তুলে ধরি, আমরা একটি স্পেশাল বুলেটিন করেছিলাম দিল্লিতে, যেভাবে আমরা দেখতে পেরেছি প্রায় 19 জন জঙ্গি, তাদের ছবি দিল্লির অলিতে গলিতে ছাপানো হয়েছে এবং সাধারণ মানুষ তাদেরকে অবগত করা হচ্ছে এই জঙ্গিদের ব্যাপারে। অর্থাৎ
অর্থাৎ এ ধরনের জঙ্গিদের যদি কোনো সাধারণ মানুষ দেখতে পান কিংবা কোনো ধরনের কোনো তথ্য যদি তাদের কাছে থাকে, পুলিশকে জানানোর আহ্বান জানানো হচ্ছে এবং বলা হচ্ছে পুলিশকে জানালে অবশ্যই তাদের যে পরিচয় সেটি গোপন রাখা হবে এবং এমনকি পুরস্কার দেওয়ার হবে, এ ধরনের কথা বলা হচ্ছে। সামনেই আমরা জানি 15 আগস্ট, এবং এ ধরনের দেশত্ববোধক দিনগুলোতে এই জঙ্গি সংগঠনগুলো যেন আরও বেশি করে অ্যাক্টিভ হয়ে যায়। আমরা রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন এ ধরনের বিশেষ দিনগুলোতে জঙ্গিরা অ্যাক্টিভ হবার অন্যতম কারণ তাদের বোনাস পয়েন্ট, অর্থাৎ এই বোনাস পয়েন্ট আর্থিক দিক থেকেও হতে পারে এবং এই বোনাস পয়েন্ট তারা যে পদে রয়েছেন সেই পদের থেকে পদোন্নতির দিকেও কিন্তু যেতে পারে। এই জঙ্গিগুলো এই বোনাস পয়েন্টের জন্যই এ ধরনের বিশেষ দিনগুলোকে তারা বেছে নেন ভারত বা অন্যান্য দেশগুলোতেও সন্ত্রাসবাদী হামলা চালানোর জন্য। আর সেক্ষেত্রে আগামী 15 আগস্টকে সামনে রেখে বিভিন্ন জায়গায় যারা এই জঙ্গিরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন পরিকল্পনা করছে, এমনকি সুসাইড বম্বিংয়েরও বিষয় কিন্তু উঠে আসছে। তবে ভারতীয় জওয়ানরা তৎপর, ভারতীয় গোয়েন্দা বিভাগ তৎপর, ভারতীয় যারা অন্যান্য বাহিনী রয়েছে, নিরাপত্তা বাহিনী, প্রত্যেকে কিন্তু তৎপর রয়েছে জঙ্গিগুলোকে খুঁজে বের করা, সন্ত্রাসবাদীদের খুঁজে বের করা। ঠিক একইভাবে এই দৃশ্য আমরা পশ্চিমবঙ্গের বুকেও দেখতে পাচ্ছি, যেখানে বনগাঁ এলাকার এই ঘটনা সত্যিই চাঞ্চল্য ছড়িয়েছে। ভারতীয় গোয়েন্দা বাহিনী পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে এবং কেন এই রানা ভারতে এসে কেন পশ্চিমবঙ্গে ছিল, কেনই বা বনগাঁতে তার একটি আস্তানা পাওয়া গেছে, এই পুরো বিষয় কিন্তু সুপ্রিয়া তদন্ত শুরু হয়েছে। নিবেদিতা, আমরা দেখেছি যে এই তিনজনের নাম একটু আগে যে বললাম, একদিকে হামিম, অর্পিতা আর সে আদিত্য, তারা জৈসি মোহাম্মদের সঙ্গে যুক্ত ছিল। আর এই ব্যক্তি যে যোগ এসেছে আইএসআই এর সঙ্গে যুক্ত, এই ব্যক্তিও কি কোনো না কোনোভাবে আইএসআই এর সঙ্গে যুক্ত থাকার সত্ত্বেও জৈসি মোহাম্মদের সঙ্গেও কি কোনো তার মদত ছিল, অর্থাৎ রানা, অর্পিতা, আদিত্যর সঙ্গে? একদমই তাই সুপ্রিয়া, তুমি যেমনটা বললে, জৈসি মোহাম্মদ হোক কিংবা আইএসআই হোক কিংবা অন্য কোনো জঙ্গি সংগঠন হোক, প্রত্যেকে আলাদা আলাদা সংগঠন, কিন্তু তাদের একটাই লক্ষ্য সন্ত্রাসবাদকে আরো বিস্তার লাভ করা। আর সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষকে আতঙ্কিত করতে, তাদের এই সন্ত্রাসবাদী কার্যকলাপ আরো বেশি করে বিস্তারিত করতে তারা কিন্তু একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকে। এবং কিছুক্ষণ আগে যেমনটা আমি বললাম তোমাকে, বোনাস পয়েন্টের একটি তাদের প্রবণতা দেখা যায়, বিশেষ করে এই দেশত্ববোধক দিনগুলোতে তারা সন্ত্রাস চারিদিকে তারা তৈরি করতে চান। এবং আমরা যদি বলি খবরের শিরোনাম, সেক্ষেত্রে এই বিশেষ দিনগুলোতে কোনো ধরনের যদি হামলা চালানো যায়, সেক্ষেত্রে ইন্টারন্যাশনালি তাদের ব্যাপারে আলোচনা হবে। যদি কোনো জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ কোনো একটি বিশেষ দিনে যদি কোনো দুর্ঘটনা ঘটাতে সক্ষম হয় তারা, সেক্ষেত্রে তাদের নিয়ে আলোচনা হবে ইন্টারন্যাশনালি, অর্থাৎ আন্তর্জাতিকভাবে তাদের আলোচনা হবে এবং আন্তর্জাতিক মহলে এই সন্ত্রাসবাদীদের কথা জানতে পারবে এবং আলোচনা হবে। আর সেটি তাদের লক্ষ্য মানুষের মধ্যে সন্ত্রাস তৈরি করা, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা। আর সেক্ষেত্রে প্রত্যেকটি জঙ্গি সংগঠন তাদের একটাই লক্ষ্য মানুষকে আতঙ্কিত করা, অর্থাৎ প্রত্যেকটি জঙ্গি সংগঠন আলাদা আলাদা হলেও তারা ওতপ্রোতভাবে একে অপরের সঙ্গে যুক্ত। সুপ্রিয়া, বেশ, ধন্যবাদ নিবেদিতা। যে খবরের দিকে আমরা নজর রাখছি এবার, এসটিএফ এর বেঙ্গল এসটিএফ এর জালে আরেকজন পাক গুপ্তচর, শুধুমাত্র এই রানাকেই নয়, তার পাশাপাশি তাকে যে নকল একেবারে সার্টিফিকেটগুলো বা ডকুমেন্টসগুলো বানিয়ে দিয়েছিল তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এখন দেখার বিষয় যে রানার কাছ থেকে কি কি তথ্য উঠে আসে। সবচেয়ে বড় বিষয় এটাই হয়ে দাঁড়িয়েছে, পাক জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের যে মদত এবং তারা যে ইনফরমেশন দিত। প্রথমে আমরা দেখেছি প্রথম 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা হানি ট্যাপের মাধ্যমে রাজনীতিবিদ থেকে শুরু করে যারা উচ্চপদস্থ আধিকারিক আছে তাদের তথ্য কালেক্ট করে সেই তথ্য দেওয়া হতো। আর এক্ষেত্রে দাঁড়িয়েও এই রানা, যেমনটা আমাদের প্রতিনিধি দেওয়া তথ্য অনুযায়ী, নৌসেনা থেকে শুরু করে, নৌবাহিনী থেকে শুরু করে, সেনা থেকে শুরু করে, রেলের আধিকারিক থেকে শুরু করে তাদেরও কিন্তু এই মদত ছিল। অর্থাৎ তাদের এই সমস্ত বিষয়ে ইনফরমেশন কালেক্ট করে এই রানাকে দেওয়ার কথা ছিল, যে রানাকে এই সমস্ত বিষয়গুলো তদারকি করতে হবে, যে নৌসেনা তার পাশাপাশি সেনা থেকে শুরু করে ঠিক কী কী ঘটছে পদক্ষেপগুলো এই রাজ্যে, আর সমস্ত কালেক্ট করতো এই রানা, আর রানাকেই দিতে হতো সেই সমস্ত ইনফরমেশন জঙ্গি সংগঠনগুলোকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আদতেও কত ইনফরমেশন চলে গিয়েছে সেই সংগঠনের হাতে এবং বড়সড় কোনো ফাঁদ পাচ্ছেন কিনা সেই সমস্ত বিষয় কিন্তু তদন্ত শুরু হয়েছে এই মুহূর্তে। আপনাদেরকে আরও জানিয়ে রাখছি যে এই রাজ্যে ফের সন্দেহভাজন আইএসআই যোগের অভিযোগ। প্রথমে আমরা দেখেছি কিভাবে জৈসি মোহাম্মদ
সেখানে যোগ ছিল, একেবারে মদত ছিল। আর তারপর সেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা যেসব অ্যাপ রয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যম রয়েছে, সেখানে যুক্ত হয়ে সেখান থেকে তারা কোড ওয়ার্ড ব্যবহার করতেন। অনেক কিছু উদ্ধার করা হয়েছে 3 জনের কাছ থেকে। রানার কাছ থেকেও একইভাবে অনেক ডিভাইস সেখান থেকে কালেক্ট করা হয়েছে বা উদ্ধার করা হয়েছে। এখন তদন্ত আধিকারিকরা তারা তদন্ত করছেন ঠিক এই রানার সঙ্গে আর কারা কারা যুক্ত ছিল, কারাই আইএসআই সংগঠনের সঙ্গে যুক্ত। কারণ লস্কর-ই তৈবা থেকে শুরু করে আল কায়দা থেকে শুরু করে যে বড় বড় জঙ্গি পাক সংগঠনগুলো রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই রানার গ্রেপ্তারি বা গ্রেপ্তার করাতে ঠিক আরও এই তদন্তের গতি কত দূর মোড় নেয় সেদিকে আমাদের নজর থাকবে।